আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর গণিত চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়ের 13 নম্বর একটা সৃজনশীল অঙ্কের সমাধান দেখব এই ভিডিওতে। আমাদের 13 নম্বর অঙ্কটি রয়েছে, একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। খ নম্বর হচ্ছে মূলধন নির্ণয় করো এবং গ নম্বর হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমাদের বলছে এখানে যেই উদ্দীপকটা রয়েছে, এখানে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরে আছে হচ্ছে 19,500 আর 2 বছরে আছে 20,280 টাকা। ঠিক আছে, তো আমরা এই অঙ্কের ন্যায় আমরা পূর্বে একটা অঙ্ক দেখেছি। যাই হোক, কোন এক ভিডিওতে আমরা সেটা আলোচনা করব বা হয়তো করা আছে আমার এই চ্যানেলে, প্লে লিস্টে দেখলে বুঝতে পারবে, সেখানে পেয়ে যাবে তোমরা। 9 নম্বর অঙ্ক সম্ভবত। যাই হোক, ঠিক ওই অঙ্কের নিয়মে আমাদের সমাধানটা হবে খ নম্বর অঙ্কটি। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে আমরা দেখে নিব মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। এই সূত্রটা কি? মুনাফা কিন্তু আমাদের রয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক না? কাজেই দেখো 13 নম্বর ক এর সমাধান। মুনাফা নির্ণয়ের সূত্রটি হলো সরল মুনাফা আর আরো একটা আছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফাটা হচ্ছে আই, সরল মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা, তাহলে আই সমান সমান পি এন আর। আর চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এই যে এখানে আমরা দুইটা সরল মুনাফার সূত্রটি লিখলাম, তাই না? এই মুনাফার যে অক্ষরগুলো আমরা লিখেছি কি কি, কোনটা দ্বারা কি প্রকাশ পায় সেটাও লিখে আমাদের বুঝিয়ে দিতে হবে। তার মানে লেখা হলো এখানে যে এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। বাস, কমপ্লিট। আমাদের মুনাফা নির্ণয়ের যে দুইটি সূত্র, এই দুইটি সূত্র আমাদের প্রকাশ করা হয়ে গেল, অর্থাৎ লেখা হয়ে গেল, ব্যাখ্যাও দেওয়া হলো। এবার আসি আমরা খ নম্বর অঙ্কে। খ নম্বর বলছেন মূলধন নির্ণয় করো। ওই যে বললাম যে 9 নম্বর অঙ্কে যে সমাধানটা আমরা করেছি, ঠিক সেই একইভাবে আমাদের এখান থেকে বের করে নিতে হবে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হতে পাই সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে এই যে এখানে উপরে যেই সংখ্যাটা রয়েছে এন, এন কিন্তু বছর, তাহলে আমরা 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত পাবো? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 1, কেননা চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে, তাহলে পি হচ্ছে আসল, 1 হচ্ছে যেটা 1 থাকছে, আর হচ্ছে মুনাফার হার, 1 হচ্ছে সময়, সময়টা হচ্ছে এন, আর এন এর মানটা হচ্ছে 1। কাজে যদি কোনো সংখ্যার উপর 1 থাকে তাহলে সেই সংখ্যাটি হয়, এই জন্য সমান সমান দিয়ে লিখে নেওয়া হয়েছে পি ইন্টু 1 প্লাস আর। এটা হচ্ছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2। প্রশ্ন মতে আমাদের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের রয়েছে কত, দেখে আসি। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280। এবার আসি আমরা আবার মূল অঙ্কে। তাহলে প্রশ্ন মতে 19,500 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ইজ ইকুয়াল টু, সরি, 1 নম্বর সমীকরণ, এবং 2280 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা সমীকরণ 2 কে 1 নম্বর দ্বারা ভাগ করলে পাই, 2 নম্বরকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করব, তাহলে উপরে হচ্ছে 20,280, নিচে হচ্ছে 19,500, ঠিক না? তাহলে আর এই পাশে হচ্ছে 2 নম্বর সমীকরণটা 1 প্লাস আর টু দি পাওয়ার 2 আর নিচে হচ্ছে 1 প্লাস আর।
যদি এটাকে কাটাকাটি এই পাশেরটা করা হয়নি, এই পাশে দেখো 1 যোগ আর উপরে পাওয়ার 2, তার মানে 1 যোগ আর 2 বার রয়েছে। তাহলে 1 যোগ আর দ্বারা 1 যোগ আর 2 বার এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো 1 যোগ আর। ঠিক আছে, এটা 1 যোগ আর স্কয়ার, অর্থাৎ 1 যোগ আর গুণ 1 যোগ আর। তাহলে 1 যোগ আর 1 যোগ আর কেটে যাবে, থাকবে আমাদের 1 যোগ আর। আচ্ছা, এটাকে আমরা কি করেছি, বজ্র গুণ করেছি। দেখো এখানে 19,500 1 যোগ আর কিন্তু উপরের সংখ্যা, নিচে ধরে নিয়ে যদি আমরা মনে মনে 1, তাহলে কিন্তু দেখো 19,500 1 এর সাথে গুণ করলে 19,500 হবে, আর 19,500 আর এর সাথে গুণ করলে 19,500 আর হবে। আর এই যে মনে মনে ধরে যদি নিই যে 1 যোগ আর এর নিচে 1 আছে, 1 20,280 এর সাথে গুণ হলে 20,280 হবে, ঠিক না? এবার যেহেতু আমরা আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আর এর মানটা বের করা, অর্থাৎ সহগের মানটা বের করা। ঠিক আছে, তাহলে 19,500 কে এই পাশে রেখে আমরা 19,000 এই 500 এটাকে এই পাশে পার করে দিব, যেহেতু এই পাশে যোগ আকারে আছে আর এই পাশে আসলে হবে তাহলে বিয়োগ, অর্থাৎ 20,280 বিয়োগ 19,500। এবার একটু ধীরে ধীরে ক্যালকুলেশন করে নিই। দেখো 19,500 যদি এটা বিয়োগ করা হয়, 0 8 5 আছে কত হলে 12 7, ঠিক আছে, অর্থাৎ 780 টাকা মোট কথা, বা আর সমান সমান 780 ডিভাইডেড 19,500। এবার এই 780 দ্বারা যদি 19,500 কে কাটা যায় তাহলে আমরা 25 পাবো, তাই না? 25 দেখে নাও একটু, তোমরাও ধরে নাও ক্যালকুলেটর, দেখে নিই। 780 19,500 ভাগ 780 পাচ্ছি আমরা। তাহলে 780 কে 780 দ্বারা ভাগ করলে 1, আর 780 দ্বারা 19,500 কে ভাগ করলে 25। এবার এই সমীকরণ 1 এ আর এর মান বসিয়ে পাই। আমাদের যে সমীকরণ 1টা রয়েছে কি আছে দেখে আসি একটু। এই যে এখানে 19,500 গুণ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। অর্থাৎ আমাদের এখানে এই আর এর মানের আর যেখানে আছে সেখানে আমরা এই 1 ডিভাইডেড 25 বসিয়ে দেব। আচ্ছা, দেখি তাহলে পি ইন্টু 1 যোগ আর এর জায়গায় আমরা 1 ডিভাইডেড বাই 25 বসিয়ে দিলাম, সমান সমান 19,500। এবার আমাদের ওখানে গুণ করতে হবে, সরি যোগ করতে হবে 1 যোগ 1 ডিভাইডেড বাই 25। তাহলে পি যা আছে তাই রেখে দিলাম, গুণ যেভাবে আছে সেভাবে রাখলাম। দেখো 25 যেহেতু 1 এর নিচে কিছু নেই তাহলে 25 এর লসাগু 25 হবে। তাহলে 25 সরাসরি 1 এর সাথে গুণ হয়ে হবে 25। এখানে 25 দ্বারা 25 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, সমান সমান 19,500, বা পি ইন্টু 25 আর 1 যোগ করলে হয় 26 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই 25, সমান সমান 19,500। এবার পি যেহেতু উপরের সংখ্যা, পি 26 এর সাথে গুণ হয়ে হলো 26 পি, নিচে হচ্ছে 25, সমান সমান 19,500। এবার যদি এটাকে আমরা বজ্রগুণ করি, দেখো 26 পি যা আছে তাই থাকলো, 25টা 19,500 এর সাথে গুণ হয়ে গেল, বা পি সমান সমান, যেহেতু আমাদের পি এর মান বের করতে হবে অর্থাৎ মূলধন বের করতে হবে, কাজেই পি এর সাথে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাকে আমরা ডান পাশে পার করে দেব, পার হয়ে হলো ভাগ, যেহেতু পি এর সাথে 26 গুণ আকারে আছে কাজেই এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। এবার দেখো এখানে অর্থাৎ পি সমান সমান লেখা রয়েছে, যদি এখানে তোমরা গুণ করো 19,500 গুণ 25, 19,500 এবং 25 গুণ করলে কত হয় দেখে নাও তো বন্ধুরা। 19,500 গুণ 25 হবে হচ্ছে 4,87,500। সেটাকে যদি আবার 26 দিয়ে ভাগ করা হয় অর্থাৎ নিচের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের আসবে 18,750। যেহেতু আমাদের অঙ্কে মূলধন বের করতে বলেছে আর পি কে প্রকাশ করা হয় মূলধন, অর্থাৎ মূলধনকে প্রকাশ করা হয় পি দিয়ে, আমরা পি এর মানটা পেয়ে গেছি, অতএব মূলধন 8,750। আমাদের খ নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা দেখি গ নম্বর অঙ্ক।
প্রথমে আমরা একটু ফিরে যাই যে আমাদের গ নাম্বার অঙ্কটি কি রয়েছে প্রশ্নে। আমাদের গ নাম্বার অঙ্কটি রয়েছে একই হারে উক্ত মূলধনের জন্য। আমরা খ নাম্বারে যে মূলধনটা পেলাম ওই মূলধনের জন্যই, অর্থাৎ 18,750 পেয়েছি খ নাম্বারের মূলধন। ওই মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তার মানে আমরা খতে যে মূলধন পেয়েছি সেই মূলধনটা আমরা গ নাম্বারে নিব। কাজে লিখে নিতে হবে খ হতে প্রাপ্ত মূলধন পি সমান সমান সে 18,750। এখানে সময় আসবে হচ্ছে 3 বছর, আর হচ্ছে মুনাফার হারটা হবে একই হারে, অর্থাৎ যেই হারে মুনাফা ছিল ওই একই হারে মুনাফাটাও আমরা খ নাম্বারে পেয়েছি। দেখে নিব আমরা মুনাফা আমরা খ নাম্বারে এই যে আর এর মানটা যেটা পেয়েছি এটাই হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, তাহলে এটাই আমরা একটু গ নাম্বারে লিখে নিই। খ হতে প্রাপ্ত মূলধন পি সমান সমান 18,750, মুনাফার হার আর সমান সমান 1/25 টাকা এবং দেওয়া আছে সময় এন সমান সমান 3 বছর। সময় কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। পি এর মানটা হচ্ছে কত? 18,750, অর্থাৎ মূলধন গুণ 1 যোগ আর হচ্ছে 1/25, এটা হচ্ছে আর সময়টা হচ্ছে এন। এন কে প্রকাশ করা হয়েছে সময় দ্বারা, অর্থাৎ এন এর মানটা হচ্ছে 3 বছর। এবার 18,750 গুণ একইভাবে আমরা 1 আর 1/25 যদি যোগ করি 25 যোগ 1/25 হবে, উপরে 3 যা আছে তাই আমরা রেখে দিলাম। 18,750 গুণ 25 আর 1 যোগ করে হয় 26/25, উপরে 3 যা রয়েছে তাই 18,750। দেখো 26/25 পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 26/25 3 বার গুণ আকারে আসবে। দেখো এখানে যদি আমরা 18,750 26 এবং আরো একটা 26 যদি গুণ করি, সেই গুণফলকে যদি আবার 25 এবং 25 গুণ করে ভাগ করি তাহলে আমরা পাবো 21,091 টাকা 2 পয়সা। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মূলধন এটা আমরা পেলাম, ঠিক না? তাহলে চক্রবৃদ্ধি মূলধন যদি ওটা হয়, অর্থাৎ 21,091 টাকা 2 পয়সা যদি হয়, তাহলে ভাই চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা হবে মূলধন থেকে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল যে মূলধন সেই মূলধনটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা পাচ্ছি 2,341 টাকা 2 পয়সা, ঠিক না? এটা গেল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের প্রশ্ন বলেছে কিন্তু যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে নিয়েছি, এবার আমরা সরল মুনাফা বের করব। ঠিক আছে, তাহলে সরল মুনাফার সূত্র আমরা জানি যে PRN। এখানে সরল মুনাফা 2 বার লেখা পড়ে গেছে, একটা কেটে দিতে পারি আমরা। আচ্ছা, পি হচ্ছে 18,750, আমার একটু ভুল হয়েছে এখানে, 18,750 যদি এখানে আমরা 18,750 1 3 গুণ করি কি পাওয়া যায় দেখি, বা কি পাই। 18,750 গুণ 3 পাবো আমরা হচ্ছে 56,250। সেটাকে যদি আমরা আবার 25 দিয়ে ভাগ করি 25, তাহলে পাবো আমরা 2250, অর্থাৎ 2,250। 18,750 গুণ 3, 18,750 গুণ 3 আসবে 56,250। সেটাকে যদি আবার 25 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে 2,250। এখানে 2,250 হবে ভাই, 2,250
250, এখানে শূন্যটা এখানে নয়, শূন্যটা আসবে এই পাশে, একটু পিছনে ফিরে যেতে হচ্ছে, সরি। 2250, আমাদের একটু পিছনে ফিরে যেতে হচ্ছে, অত্যন্ত দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে। শূন্য 2250, 2250 আমরা লিখলাম, এখানে শূন্যটা ইংলিশে হয়েছে, আমরা বাংলায় করে নেব। ওকে, নাও তাহলে 2250 আমরা পাচ্ছি, তাই না? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্যটা হবে 23,000 অর্থাৎ 2341.2 বিয়োগ 2250, 2250 যদি আমরা 2340 থেকে আমরা বিয়োগ করি কত পাই দেখে নিই। 2341.2 বিয়োগ 2250, 91 টাকা 2 পয়সা। বিয়োগ করলে আমরা পাচ্ছি 91 টাকা 2 পয়সা প্রায়। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের কত নম্বর অঙ্ক যেন এটা, আমরা একটু উপরে যাই দেখে নিই। 13 নম্বর অঙ্কের সমাধান। 13 নম্বর অঙ্কটি কেমন লাগলো? অঙ্কটি আমরা হোয়াইট বোর্ডে করতে পারিনি, কেননা খুব বড় অঙ্ক, এই জন্য আর কি কম্পিউটারে উঠে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং আমার জন্য দোয়া করবে বেশি বেশি করে যেন ভিডিও আপলোড করতে পারি।